আমি আস্তে করে বললাম, ভাইয়া, আমি একটা কথা বলবো, তুমি রাগ করো না আগে। ভাইয়া চোখ তুলে আমার দিকে তাকালো। আমি একটু থেমে নিয়ে বললাম, ভাবির বয়স এখনো খুব কম, সে হয়তো বোঝে না কিভাবে স্বামী স্ত্রী সম্পর্ক চলে। তুমি হয়তো নিজের ভালোবাসার জায়গা থেকে ওকে বড় করতে চাও, কিন্তু ভাইয়া, এই বয়সে কেউ এমন কঠিন নিয়মে চলতে পারে না। ভাবি মুখ তুলে তাকালো, চোখে বিস্ময়ে। ভাইয়া কিছু বলল না, চুপচাপ শুনল। তুমি যা চাও সেটা হয়তো ভুল নয়, আমি আবার বললাম, কিন্তু সেটা বুঝিয়ে বলার দায়িত্ব তোমার। জোরে ভয় দেখিয়ে কখনোই কেউ ভালো শিখতে পারে না ভাইয়া, বরং সে শুধু ভয় পায়। আর সেই ভয় থেকে আসে দূরত্ব, ভুল বোঝাবুঝি। আমি বলতে বলতে একটু থেমে গেলাম। ভাইয়া হঠাৎ উঠে দাঁড়াল, জানালার পাশে গিয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। তারপর হঠাৎ বলল, তুই তো ছোট ছিলি সবসময়, কবে এত বড় হয়ে গেলি যে আমাকে উপদেশ দিচ্ছিস? তবে কণ্ঠে ছিল অভিমান নয়, এক ধরনের মেনে নাও। আমি এগিয়ে গিয়ে ভাইয়ার কাঁধে হাত রাখলাম। আমি তো তোমার ছোটই, তাই বলছি, কারণ তুমি যে কষ্ট পাচ্ছ সেটা আমিও সহজে করতে পারছি না ভাইয়া। আজকের এই গল্পটি আরও স্পেশাল না দেখলে খুব মিস করবেন। আর দয়া করে গল্পটি ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন প্লিজ। ভাইয়ারের বিয়ে ঠিক হবার পর থেকে বাসার পরিবেশ একেবারে বদলে গেল। মা বাবা খুশিতে ডুবে থাকলেও আমার মনে একটা অদ্ভুত অস্বস্তি কাজ করছিল। ভাইয়ারের বুসাজু মাত্র 5 বছরের মেয়ে। নিজের কথাবার্তা খুবই কম, হাসিটাও জেনা ভয়ে আটকে থাকে ছোটের কোণে। প্রথম দিন থেকেই আমি লক্ষ্য করছিলাম, সে কথা কম বলে মাথা নিচু করে থাকে সব সময়। তার বয়স নিয়ে আমি প্রশ্ন তুলেছিলাম, কিন্তু পরিবার বলেছিল বুড়ের বয়স ছোট হলে তবেই সহজে গড়াগড়ি হয়ে যাবে সংসার গু। আমি কিছু বলিনি তখন, কিন্তু মনটা কেমন করে উঠেছিল। বিয়ের 3 দিন পর প্রথম রাতে আমি আমার ঘরে শুয়েছিলাম। হঠাৎ রাত একটা দিকেই চাপা এক ধরনের আওয়াজ পেলাম, যেন কারো কণ্ঠরুদ্ধ কান্না বা কিছু একটা ঠেকিয়ে রাখা হচ্ছে। আমি উঠেই বারান্দায় গেলাম। পাশের ঘরে আলো নিভানো, কিন্তু দরজার ফাঁকে আলো এসে পড়ছিল। কানে আসছিল ফিসফিস করার শব্দ। ভাবলাম নতুন বিয়ে, এমন তো হতে পারে। নিজেকে বোঝালাম। কিন্তু প্রতিদিন প্রতি রাত একই আওয়াজ। প্রতিদিন রাত 1টা থেকে 2টার মাঝামাঝি সময় একটা চাপা শব্দ হতো। কখনো কান্নার মতো, কখনো ফিসফিস করে জগডার মতো, আবার কখনো দম বন্ধ হয়ে আসা নিঃশ্বাসের মতো। আমি এক রাতে ঠিক করলাম দরজার পাশে চুপ করে দাঁড়িয়ে থাকব। সেই রাতে ও ঠিক একই সময় শব্দটা শুরু হলো। তোমার কিছু শেখার দরকার আছে কি? এটা আমার ভাইয়ের গলা, তবে খুব কঠিন রাগী শোনাচ্ছিল। আরেকটা গলা খুব নিচু কাপা কাপা, আমি তো চেষ্টা করছি। ভাই জো, আমি চমকে উঠলাম। ভাই, ও কি ভাইজাকে ভাই বলছে? আমি আর দাঁড়িয়ে থাকতে পারিনি। দরজা খুলে হঠাৎ করে ইকাসলাম, জেন কিছুই জানি না। ভাইয়া দরজা খুলে মাথা বের করল। চেহারা একেবারে লাল, কপালে ঘাম। ঘুমাওনি এখনো? না, পিপাসা পেয়েছিল, পানি খেতে উঠেছিলাম গো। ভালো করে ঘুমাও। তোদের পরীক্ষার সময় এটা না করলে হয় না, গিয়ে আমি চলে আসলাম। কিন্তু রাতটা কেটে গেল অস্থিরতাই। রোজ রাতেই একই সময়, একই চাপা শব্দ, একই শ্বাসরুদ্ধ ফিসফাস। প্রথম কয়েকদিন নিজেকে বোঝানোর চেষ্টা করেছি। নতুন বিয়ে হয়েছে, কিছুটা অস্বস্তি হতে পারে। কিন্তু ধীরে ধীরে শব্দগুলো কেবল অস্বস্তি নয়, ভয়ের মতো লাগতে শুরু করল। ভাবির কণ্ঠ যেন প্রতিদিন আরও বেশি কাঁপছে। আর ভাইয়ার কণ্ঠ হয়ে উঠছে কঠিন চাপার আগে ভাড়া। চতুর্থ রাতে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। আমার ঘরের দরজা খুলেই সোজা বারান্দায় গেলাম। অন্ধকারে দাঁড়িয়ে নিঃশ্বাস আটকে চোখ রেখে দিলাম ভাইয়ার ঘরের দরজার ফাঁকে। দরজাটা একটু খোলা ছিল। মনে হলো ওরা হয়তো জানেই না কে দেখেছে। ঘরের ভেতরের দৃশ্য দেখে আমি স্তব্ধ হয়ে গেলাম। ভাবি মাটিতে বসে, চোখে পানি, পরনে সাদা একটা পাতলা। ওর মুখ লাল হয়ে আছে, জেন কান্না করতে করতে গাল দুটো ফেটে গেছে। ভাইয়া দাঁড়িয়ে, তার হাতে একটা কিছু। মুখ গম্ভীর। তুমি এতটা বকার মতো আচরণ করছো কেন? তুমি আমার স্ত্রী, অথচ তুমি এখনো বুঝতেই পারো না স্বামীর সাথে কি আচরণ করতে হয়। আমি তো চেষ্টা করছি। ভাই মানে আপনি কি? ভাবি গলা নিচু করে ফেল ভাইয়াকরা গলায় বলল, তুমি আমাকে ভাই ডাকো কেন? এভাবে কেউ স্বামীকে ডাকেছে? ভাবির মুখ আরও ফ্যাকাশে হয়ে গেল। ভাবি বলল, আমি ছোট ছিলাম তো, এখনো অভ্যাস যায়নি গুল। তখন হঠাৎ ভাইয়া দেয়ালে জোরে ঘষি মাল। আমি চমকে উঠলাম।
এখনও যদি শিখে না ফেলো তাহলে আমাকেও বদলাতে হবে। আমার রক্ত হিম হয়ে গেল। এই শব্দগুলো ঠিক সেইভাবে বলা হচ্ছিল, দেশে কোনো অশ্রাব্য কিছু শুরু হতে পারে যে কোনো সময়। আমি জানতাম না কি করব। ভেতরে টুকে পড়ি, মা বাবাকে ডাকি, নাকি ভিডিও করি প্রমাণের জন্য। কি করব ভাবছিলাম, কিন্তু তখন একটা দৃশ্য দেখলাম যা আমাকে আরও বিভ্রান্ত করে দিল। ভাবি আচমকা উঠে গিয়ে ভাইয়ার পা জড়িয়ে ধরল। খুব নিচু স্বরে কিছু বলছিল, আমাকে ক্ষমা করে দাও, তবে দেখে মনে হচ্ছিল ভয়ে, অনুনয় আর অসহায়তার এক অদ্ভুত মিশ্রণ। ভাইজা তাকে তুলে দাঁড় করাল। মুহূর্তে গলা নরম করে বলল, তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি, কিন্তু তুমি আমাকে বাধ্য করো রেগে যেতে। আমি যেন এক সেকেন্ডে আরেকটা মানুষকে দেখতে পেলাম, এই সেই ভাইজা যে সারা জীবন আমার রোল মডেল ছিল। এত ভালোবাসার কথা বলেই এখন এমন আচরণ। ভাবি কিছু না বলে মাথা নিচু করে রইল। সে হয়তো অভ্যস্ত হয়ে যাচ্ছে অথবা হাড মানছে। আমি জানি না ঠিক কি হচ্ছিল ও ঘরে। তবে এখন আমি সম্পূর্ণ নিশ্চিত ওদের সম্পর্কটা কিছুতেই স্বাভাবিক নাই। আমি জানতাম না সেই রাতে আমি কি দেখেছি। একটা ভালোবাসার নামে মোরকে কি চলছিল নির্যাতন? নাকি সেটা ছিল ভাইয়ার নিজের ভিতরের ভাঙনের বইফ প্রকাশ? পরদিন সকালের মুখে কিছু বলিনি কারো সঙ্গে। ভাবি জিজ্ঞেস করলেন রাতের ঘুম হয়েছিল। আমি শুধু মাথা নাড়লাম। ভাবির চোখে ঘুমহীনতা স্পষ্ট। চোখের নিচে হালকা ফলাভাব। চুল এলমেলো, কণ্ঠ নিচু। আপা নাস্তা খাবেন, তার কণ্ঠে কোনো অভিযোগ নেই, নেই কোনো আকুলতা। যেন সে নিজের অবস্থা মেনেই নিয়েছে। আমি জানতাম একটা শব্দ বললেই হয়তো কিছু বদলাবে। মা বাবাকে জানালে বা ভাবির পরিবারের কাছে বিশ্বাসটা তুললে ভাইয়ারের অবস্থা কঠিন হয়ে যাবে। কিন্তু আমি পারলাম না। আমি কাউকে কিছু বললাম না। কারণ আমি জানতাম ভাইজা কেমন। ছোটবেলা থেকে সংসারের দায়িত্ব নিজের কাঁধে নিয়েছে। নিজের শখ, নিজের সময় সব বিসর্জন দিয়ে কেবল আমাদের ভালো রাখার জন্য লড়েছে। আজ যদি তার বিরুদ্ধের মুখ খুলি তাহলে কি সেটা বিশ্বাসঘাত কথা হবে না? আমি নিজের মনে হাজারটা প্রশ্নে ভিসে যাচ্ছিলাম। ভাবি যেন দূর থেকে আমার চিন্তা পরে ফেল। এক দুপুরে রান্নাঘরে আমি একা বসেছিলাম। ভাবি আস্তে করে পাশে বসো। আপাই। আমি চমকে তাকালাম। আপনি কিছু দেখেছেন? আমার মুখ শুকিয়ে গেল। কি দেখে বলো? ভাবি নিচু গলায় বলল, আমি জানি না কি করো। আমি চেষ্টা করি কিন্তু ভাইজা খুব রেগে যায়। কিন্তু আমি জানি উনি খারাপ না। তিনি শুধু চায় আমি যেন তার মতো হই। কি এই কথা শুনে আমি আর চুপ থাকতে পারলাম না। কি মানে তার মতো হয়ে? তুমি কি ভয় পাও ওকে? ভাবি আমার চোখে চোখ রেখে বলল, ভয় পাই। আবার পাই না। উনি রেগে গেলে খুব খারাপ লাগলেও পরে আবার মাফ চান। আমি জানি না, আমি হয়তো ভালো বোনা গিয়েও আমার ভেতরটা কেঁপে উঠল। এই নিয়ে এখনও মনে করে ওর ভুল ভাইয়ার না। আমার ভাইয়ার যে এখন একটা অদ্ভুত মানুষ হয়ে উঠছে, আমি সেটা স্বীকার করতেও ভয় পাচ্ছিলাম। কিন্তু এটাও ঠিক, তার এই রূপটা আমি সহজে করতে পারছিলাম না। কারণ আমি তাকে জানতাম ভিন্ন একজন মানুষ হিসেবে। সেদিন রাতে প্রথমবার ভাইয়ার ঘরের দরজার ফাঁকে নাই আমি নিজেই গেলাম ও ঘরের সামনে দাঁড়িয়ে। ভেতর থেকে আসা তীব্র গ্লা। তুমি শিখে না? আমি কিভাবে বোঝাই? আমি কাপা হাতে দরজায় টোকা দিলাম। দরজাটা ধীরে খুলে গেল। ভাইয়া চোখ বড় করে তাকিয়ে থাকল। তুই এখানে? আমি তাকালাম ওর চোখে। সেখানে রাগ নাই, এক রাশ লজ্জা। আমি আস্তে করে বললাম, তুমি ঠিক আছো ভাইজা? ওর মুখটা নরম হয়ে গেল। হঠাৎ করে সে বসে পড় খাটের কোণে। কপালে হাত দিয়ে বলল, আমি জানি না আমি কেমন হয়ে যাচ্ছে গু। ঘরটা তখন এক অদ্ভুত নির্ভতায় ঢুকেছিল। আমি, ভাইজা আর ভাবি তিনজনই একটা ছোট ঘরে বসে আছি, অথচ তিনটা আলাদা দুনিয়ায়। ভাইজা মাথা নিচু করে বসেছিল। ভাবি চুপচাপ চোখ নিচু। আমিও জানতাম এখন কিছু না বললে হয়তো আর কোনো দিন বলা যাবে না। আমি আস্তে করে বললাম, ভাইজা আমি একটা কথা বলবো। তুমি রাগ করো না আগে। ভাইজা চোখ তুলে আমার দিকে তাকাল। আমি একটু থেমে নিয়ে বললাম, ভাবির বয়স এখনো খুব কম। সে হয়তো বুঝে না কিভাবে স্বামী-স্ত্রীর সম্পর্ক চলে। তুমি হয়তো নিজের ভালোবাসার জায়গা থেকে ওকে বড় করতে চাও। কিন্তু ভাইজা এই বয়সে কে এমন কঠিন নিয়মে চলতে পারে না আগে। ভাবি মুখ তুলে তাকাল, চোখে বিষ। মুখ তুলে তাকাল, চোখে ব্যাপার। ভাইজা কিছু বলল না, চুপচাপ শোনা। তুমি যা চাও সেটা হয়তো ভুল নয়, আমি আবার বললাম, কিন্তু সেটা বুঝিয়ে বলার দায়িত্ব তোমার। জোরে ভয় দেখিয়ে কেউ ভালো শিখতে পারে না ভাইজা। বরং সে শুধু ভয় পায়। আর সেই ভয় থেকে আসে দূরত্ব, ভুল বোঝাবুঝি কি। আমি বলতে বলতে একটু থেমে গেলাম। ভাইজা হঠাৎ উঠে দাঁড়াল। জানালার পাশে গিয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। তারপর হঠাৎ বলল, তুই তো ছোট ছিলি সব সময়। কবে এত বড় হয়ে গেলি যে আমাকে উপদেশ দিচ্ছিস? তবে কণ্ঠে ছিল অভিমান, নাই এক ধরনের মেনে নেয়া। আমি এগিয়ে গিয়ে ভাইয়ারের কাঁধে হাত রাখলাম। আমি তো তোমার ছুটি। তাই বলছি।
কারণ তুমি যে কষ্ট পাচ্ছ সেটা আমি সহ্য করতে পারছি না। ভাইজা ধীরে ধীরে আমার দিকে ফিরে তাকাল। চেহারায় এক গভীর ক্লান্তি নিয়ে বলল, ও আমি শুধু চাইছিলাম কেউ আমাকে বুঝুক। আমি যা চাই সেটা খারাপ নাই। আমি চাই একজন সঙ্গী যে আমার প্রয়োজন অনুভব করবে। সেই মুহূর্তে আমি আর ভাবির চোখের দিকে তাকাতে পারলাম না। কারণ আমি জানতাম ভাবি এসব এখনও বোঝার মতো বড় হয়নি। সে এখনও ভালোবাসা আর দায়িত্বের পার্থক্য বোঝে না। অথচ ভাইজা চাইছে সেই বয়সক গভীরতা। আর এই ফাঁকে অজান্তেই আমি নিজেই ভাইয়ারের মনের কথা বুঝে ফেলেছি। এমনকি কিছু অনুভবও। আমরা তিনজন এক ঘরে তিনটা ভিন্ন অনুভূতির লোক। ভাবি ভয়ে ঢাকা, ভাইয়া একাকিতে কাঁপে, আর আমি এই দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে নিজের অবস্থান খুঁজে ফিরছি। রাত তখন অনেকটা গড়িয়ে গেছে। ভাইয়ার ঘরে আলো নেবার আগ পর্যন্ত আমি পাশে ছিলাম। গল্প করেছি, পুরনো কথা মনে করিয়ে দিয়েছি। কিছু কিছু মুহূর্তে ভাইয়ার মুখে একটু শান্তির ছাপ ছিল। ভাবিও চুপচাপ আমাদের কথা শুনছিল। কখনো চোখে এক টুকরো ঈশা, কখনো শাস্তি। তবু আমি ভুলছিলাম। আমি যেন ওদের দুজনের মাঝখানে এসে দাঁড়িয়েছি না চাইতেই। রাত 12:30টার দিকে আমি উঠে বললাম, আমি চলি ভাইজা, অনেক রাত হয়ে গেছে। ভাইজা আস্তে করে মাথা নেড়েছে। ঠিক আছে, ঘুমাস ভালো করে। কি ভিতরে কোথাও ওর কণ্ঠে ছিল না বন বলা সেই ছেন উষ্ণতা। আমি ঘরে ফিরে এলাম। দরজা বন্ধ করেই আয়নায় সামনে দাঁড়ালাম। হঠাৎ নিজেকে অপরিচিত লাগল। আমি কি এখনো সেই আমি? নাকি ভাইয়ের দুঃখ বুঝতে গিয়ে নিজের ভেতরও কিছু হারিয়ে ফেলেছি? শুয়ে পড়লাম। কিন্তু ঘুম আসছিল না। কান খাড়া করেই রেখেছিলাম। ভাবলাম আবার সেই রাতের মতো কোনো অদ্ভুত শব্দ শুনব কিনা। কিন্তু আজ জান সব নীরব। আকাশে হালকা চাঁদ উঠেছে। জানালার ফাঁক দিয়ে তার আলো ঘরে ঢুকছে। ঠিক তখনই ফোনে একটা মেসেজ এল। ভাইয়ের নম্বর থেকে, আজ তুই ছেলি বলে আমি শান্ত থাকতে পারলাম। তুই পাশে থাকিস তাহলে আমি বদলাতে পারবগু। মেসেজটা পরে হাত কাঁপতে লাগল। ভাইয়া, আমি উত্তর দিলাম না। শুধু ফোনটা চেপে ধরে ভাবতে লাগলাম, আমার উপস্থিতি কি তার মধ্যে বদলের আশ্বাস? নাকি আরও গভীর কোনো তান্তুরি হচ্ছে? ঘরের নিস্তব্ধতা তখন আরও ভারী হয়ে উঠছিল। আমি জানতাম কাল সকাল থেকে এই সব কিছু আর আগের মতো থাকবে না। পরদিন সকালটা ছিল অন্যরকম। আমি উঠে প্রথমেই আয়নার দিকে তাকালাম। চোখে কালো ছাপ, মুখে চাপা ভাব। আমি কি ক্লান্ত ছিলাম? নাকি বদলে যাচ্ছিলাম? ভাইজা ও ভাবি ডাইনিং টেবিলে বসেছিল। আমি যেই ঘর থেকে বেরোলাম, ভাইজা একটু তাকাল আমার দিকে। নীরব চাহনি, কিন্তু যেন কিছু বলছিল। ভাবি নিচু গলায় বলল, আপা চা বানিয়ে দেই? আমি হেসে বললাম, না, আজ আমি করি। চা বানাতে বানাতে আমি ভাবছিলাম এই সংসারে আমি কি ভূমিকা নিয়েছি। ভাবি যে এখনও নতুন, যার বয়সে বোঝে না সংসার মানে কি। ভাইজা যে নিজের ভিতরে তীব্র শূন্যতা পূরণ, কিন্তু হয়তো ভুল পথে। আর আমি তো কেবল সাহায্য করতে চাইছিলাম। ভাইয়াকে বদলাতে, ভাবিকে বুঝতে শিখাতে। কিন্তু নিজের ভিতরের এক অজানা অনুভবের সঙ্গ লড়ছিলাম। রাত হলে আবার কথা হলো ভাইয়ার সঙ্গে। আমি জানালা দিয়েও চাঁদের দিকে তাকিয়েছিলাম। ভাইয়া পাশে এসে দাঁড়াল। তুই পাশে থাকিস তো সব সহজ লাগে। আমি হেসে বললাম, আমি তো আছি ভাইজা, সব সময়। কিন্তু সেই হাসির নিচে ছিল একটা চেপে রাখা সত্য। ভাইয়াকে সাহায্য করতে গিয়া আমি নিজেই কোথায় যেন আটকে গেছি। দিনগুলো চলতে লাগল। ভাবি একটু একটু করে বুঝতে শিখছে। ভাইয়াও ধীরে ধীরে কম রাগ দেখাচ্ছে। সব ঠিক হয়ে যাচ্ছে বাইরের চোখে, কিন্তু আমার ভেতরটা, আমি জানি আমি আর আগের মতো নেই। ভাবি বদলে যাচ্ছে। সে এখন আর আগের মতো চোখ নামিয়ে কথা বলে না, বরং অনেক সময় আমার চোখে চোখ রাখে নির্ভেজাল কৌতূহল নিয়ে। তা বলে না, বরং অনেক সময় আমার চোখে চোখ রাখে নির্ভেজাল কৌতূহল নিয়ে। যেন সে আমাকে বুঝে ফেলতে চাইছে। না, শুধু বুঝে নয়, পরীক্ষা করছে। একদিন সন্ধ্যায় রান্নাঘরে এসে আমাকে হঠাৎ জিজ্ঞেস করল, আপা, ভাইয়ার সাথে আপনি অনেক কথা বলেন আজকাল। ভালো লাগে আপনাদের বন্ধুত্ব দেখে। আমার ভেতরটা ধক করে উঠল। আমি বললাম, ভালো বন্ধুত্ব তো ভাইবোনের মাঝে থাকতেই পারে, তাই না? সে মাথা নাড়ুল, হ্যাঁ, নিশ্চয়ই। কিন্তু মাঝে মাঝে মনে হয় আমি যেন বাইরের কেউ। খেতার কণ্ঠে ঈশা ছিল না, ছিল এক ধরনের ক্ষোভ আর ভয়ের ছায়া। রাত গভীর। আবারও সেই পুরনো ছাদের কোণে আমি দাঁড়িয়ে। ভাইয়া পাশে এসে দাঁড়ায়। একদম নীরব। হঠাৎ বলে, তুই থাকলে মনে হয় সব ঠিক হয়ে যাবে। আমি চোখ নামিয়ে বলি, তবে ভাবি, সে কোথায় থাকবে?
ভাইয়া ধরা গলায় বলে, সে তো চুপ। তুই যে আমাকে বুঝিস, কি এই প্রথম আমি সরাসরি বললাম, ভাইয়া, তুমি যা খুঁজছ সেটা আমি দিতে পারি না। আমি পারলেই না যে। ভাইয়া অবাক হয়ে তাকাল। তার চোখে তখন কষ্ট হারানোর ভয় আর একটা বেপরো আকাঙ্ক্ষা। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগে কমেন্টে জানাবেন। এই রকম ভালোবাসার গল্প শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন আর আপনার বেল আইকনটা বাজিয়ে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনারা দেখতে পারেন।